তেসরা এপ্রিল রায়ের পর যখন রাজ্য সরকার আবেদন করে বলল যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, তখন সুপ্রিম কোর্ট বলেছিল 31শে মে এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং এই বছর 2025 সালেরই 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই শর্ত সাপেক্ষে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে না ভেঙে পড়ে সেই লক্ষ্য মাথায় রেখে সুপ্রিম কোর্ট শিক্ষকদের একটা বড় অংশকে, যারা নির্দিষ্টভাবে চিহ্নিত দাগি বা টেন্টেড নন, তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল, বেতন দেওয়ার অনুমতি রাজ্য সরকারকে দিয়েছিল। শিক্ষা কর্মীদের ক্ষেত্রে বলা হয়েছিল এদের মধ্যে দুর্নীতিগ্রস্তের সংখ্যা এত বেশি, তাদের জন্য এই বিবেচনাটা করার প্রয়োজন নেই। আমরা তখন বলেছিলাম এটা হচ্ছে রাজ্য সরকারের সামনে শেষ সুযোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির মঙ্গলবারে ঘোষণার পর মনে হচ্ছে সেই শেষ সুযোগটাও রাজ্য সরকার হাতছাড়া করলো, রাজ্য সরকার হাত থেকে ছেড়ে দিল। কেন মনে হচ্ছে? কারণ যে কথাগুলো বলা হচ্ছে, এবং শুধু আমি রাজ্য সরকারের কথা বলছি না, শুধু মুখ্যমন্ত্রীর কথা বলছি না, আমি পুরো শিক্ষা ব্যবস্থার কথা বলছি, শিক্ষক সমাজের একটা বড় অংশের কথা বলছি। তাদের কথাবার্তা, আচার আচরণ, বিবৃতি, ভাবনা সব দেখে মনে হচ্ছে তাদেরও শিক্ষা হয়নি এত কিছুর পরেও। সরকারের সমালোচনা সরকারি সংস্থাই আমি বলবো, যদিও কাগজে কলমে তারা স্বশাসিত, মধ্য শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি এডুকেশন বোর্ড, প্রাথমিক শিক্ষা পর্ষদ, এদের সমালোচনা, এদের সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। আজকে অনুষ্ঠানের শুরুর দিকটা আমি একটু শিক্ষকদের সম্পর্কে বলতে চাই। 24,000 চাকরি যে বাতিল হয়েছে, সেই পদগুলোর জন্য নতুন করে নিয়োগের ঘোষণা সরকারকে করতেই হতো। সেটা মুখ্যমন্ত্রী করেছেন, যদিও কাগজে কলমে এটা মুখ্যমন্ত্রী করার কথা নয়, এটা যারা নিয়োগ করবে তাদের করার কথা। ঠিক আছে, ধরে নিলাম রাজ্য সরকারের প্রধান হিসেবে তিনি করেছেন। একই সঙ্গে বলেছেন অন্যান্য বিভিন্ন দপ্তর মিলে আরো 20,000 নতুন পদ, তার নিয়োগের বিজ্ঞপ্তিও একই সঙ্গে জারি হবে। পশ্চিমবঙ্গের মতো কর্মের জন্য হাহাকার করা একটি রাজ্যে এর থেকে ভালো খবর আর কি হতে পারত? 44,000 নিয়োগ সরকারি সংস্থায়, সরকার বেতনের দায়িত্ব নেবে, এরকম 44,000 পদে নিয়োগ হচ্ছে, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? কিছু সম্ভব ছিল না। কিন্তু এটাই দুর্নীতির যে আবহ আমরা তৈরি করে রেখেছি, আমাদের সরকার, আমাদের শাসক দল, আমাদের সমাজ সকলে মিলেই তৈরি করে রেখেছে, তাতে এটাই একটা দুঃসংবাদ বা নতুন করে একটা দুর্নীতির অশনি সংকেত সেই হিসেবেও কারো কারো কাছে মনে হতে পারে। কেন এই কথা বলছি? কারণ মুখ্যমন্ত্রী নিয়োগের ঘোষণা করার পর শিক্ষকদের একটা অংশে, আমি শিক্ষকদের কথাটা আগে বলছি, তাদের প্রতিক্রিয়া হলো তাদের মাথায় নাকি বজ্রাঘাত হলো। তারা নাকি মৃত্যু পরোয়ানা তাদের সুপ্রিম কোর্টে লিখে দিয়েছিল, মুখ্যমন্ত্রী নাকি সেটা এগিয়ে আনলেন। আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় যে এই অপরিণত বুদ্ধি, এই অপরিণত কথাবার্তা তারা যাদের পড়ান, দ্বাদশ শ্রেণী পর্যন্ত তো পড়ান, যাদের পড়ান তারা তখনও সাবালক হয়নি, হয়তো পরীক্ষা দেওয়ার পর 18 বছর বয়স পর সাবালক হয়। তা 6, 7, 8, 9, 10, 11 এরকম বাচ্চারা যদি বলে, এই সমস্ত শ্রেণীতে পড়া বাচ্চারা যদি বলে তাদের মাথায় বজ্রাঘাত হলো এই মুখ্যমন্ত্রী ঘোষণার ফলে, তাহলে আমি সেটা মানতে পারতাম। তাদের শিক্ষকরা তারা বলছেন তাদের মাথায় এই নিয়োগের ঘোষণার ফলে বজ্রাঘাত হলো। তারা কি আশা করেছিলেন যে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে 31শে মে এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এই নির্দেশ রাজ্য সরকারকে দেওয়ার পরেও রাজ্য সরকার নিয়োগের ঘোষণা করবে না? তারা কি মনে করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশটা একটা ছেলে খেলা?
হাইকোর্টের নির্দেশটাকে তাদের অনেকে ছেলে খেলা মনে করেছিলেন, তারা মনে করছেন কিছু হবে না। রাজ্য সরকার তো মনে করেই ছিল, রাজ্য সরকার তো ধরে নিয়েই বসেছিল যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে উল্টে যাবে। যারা শিক্ষক, যারা পড়ান, যাদের পরিণত বুদ্ধি প্রত্যাশিত যাদের কাছে, তারা সকলেই আশা করে বসেছিলেন হাইকোর্টের একটা রায় সুপ্রিম কোর্টে গিয়ে নিশ্চিতভাবে উল্টে যাবে। এবং এখন যারা রিভিউ পিটিশনের ভরসায় বসে আছেন, তারা ঠিক একই প্রত্যাশা করছেন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে দেওয়া একটা রায়, তার রিভিউ একমাত্র সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চই করতে পারে। পরবর্তী চিফ জাস্টিস যিনি হবেন, তিনি গরমের ছুটির পর সুপ্রিম কোর্ট খোলার পর তার কাছে রিভিউ পিটিশন দাখিল হবে। তিনি দেশের অন্যান্য সমস্ত মামলার মধ্যে থেকে বেছে নিয়ে এই মামলাটি শুনবেন, শুনে প্রথমেই বলবেন, না না, আগেকার চিফ জাস্টিস সম্পূর্ণ ভুল করেছিলেন। আমি বলছি না যে এটা হতে পারে না, এটা হতে পারে। রিভিউ পিটিশন আদালতে আপিল যখন করা হয়, নিম্ন আদালতের পর হাইকোর্টে, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে আপিল করা হয়, সবসময় যার মনে হচ্ছে যিনি ন্যায় বিচার পাননি, তিনি এই প্রত্যাশাতেই আপিল করেন যে আগের কোর্টের রায়টা উল্টে যাবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টেরই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায়টা এমনভাবে রিভাইজড হবে, এমনভাবে পরিমার্জন হবে, যাতে যোগ্য চাকরিহারাদের পরীক্ষা আর না দিতে হয়। সেই প্রত্যাশা নিয়ে তারা আবেদন করবেন, আদালতের কাছে রিভিউ পিটিশন করবেন। রাজ্য সরকারই যা করছে, তারা হয়তো তার পার্টি হতে পারেন, সেটা ভুল কিছু নয়। কিন্তু সেই আবেদনের ফলে সেই আবেদনটাকে সুপ্রিম কোর্ট স্বীকার করে নেবে, এইটা নিশ্চিত ভেবে যারা বসে আছেন, তারা, আমি মার্জনা করবেন, একটু কঠিন শব্দ ব্যবহার করছি, মূর্খের স্বর্গে বাস করেছেন। গত বছর বিচারপতি দেবাংশু বসাকের রায়ের পর যারা নিশ্চিতভাবে ভেবেছিলেন যে এই রায় তো টিকবে না, এটা তো ন্যায় বিচার হয়নি, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এটাকে উল্টে দেবে, তারা মূর্খের স্বর্গে বাস করেছিলেন। এই মূর্খের স্বর্গ থেকে রাজ্য সরকারের পতন হয়েছে, রাজ্যের শাসক দলের পতন হয়েছে, কিন্তু শিক্ষক কুল, তাদের একটা বড় অংশ, তারাও যে শিক্ষা নেননি, এটা আমার কাছে দুর্ভাগ্যের। এটা প্রত্যাশা ছিল যে শিক্ষকরা শিক্ষা নেবেন, তারা বুঝবেন যে দেশের সর্বোচ্চ আদালতের রায়, এটাকে অমান্য করার কোনো উপায় নেই। তাদের চাকরি চলে গিয়েছে, তাদের যারা যোগ্য শিক্ষক, তাদের কোনো দোষ নেই, তাদের কোনো দোষ নেই, দোষ রাজ্য সরকারের। রাজ্য সরকার ধারাবাহিকভাবে চেষ্টা করেছে অযোগ্যদের, যারা ঘুষ ঘাস দিয়ে দুর্নীতি করে, প্রমুখকে পয়সা দিয়ে, দলীয় নেতাদের পয়সা টয়সা ইত্যাদি দিয়ে চাকরি পেয়েছে, সেসব দুর্নীতি কিভাবে হয়েছে সমস্ত কিছু লিস্টেড আছে, হাইকোর্টের রায় সমস্ত কিছু আছে, সুপ্রিম কোর্ট সেই রায়কেই বহাল রেখেছে, যে কেউ সেই রায় পড়ে দেখতে পারেন কতভাবে দুর্নীতি হয়েছে। পরীক্ষাতেই বসেননি, ওএমআর শিটে জালিয়াতি হয়েছে, নাম বদলে দেওয়া হয়েছে, প্যানেলের মেয়াদ ফুরিয়ে গেছে, তারপরে ইন্টারভিউ নেওয়া হয়েছে, র্যাঙ্ক জাম্প করে দেওয়া হয়েছে। আমার র্যাঙ্ক ছিল 100 জনের মধ্যে 80 জনের চাকরি হবে, আমার র্যাঙ্ক ছিল 98, আমাকে বেশি নম্বর দিয়ে তুলে আনা হয়েছে 78, যাতে আমার চাকরিটা হয়ে যায়। বিভিন্ন প্রকারে মানে জালিয়াতি কিভাবে করতে হয়, কিভাবে দুর্নীতি করতে হয়, তার একটা লেসন হয়ে থাকতে পারে যে পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে নিয়োগ যা হয়েছে, তার মাথারা যারা ছিলেন, সর্বোচ্চ মাথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো কারাগারে, জানি না কতদিন থাকবেন। রাজ্যে যারা শিক্ষার স্বার্থে ভাবেন, তারা প্রার্থনা করবেন আজীবন থাকুন, ওটাই তার জায়গা। তার অনুমোদন না থাকলে, তার নেতৃত্বে এই চুরি এই জালিয়াতির কাজটা না হলে পশ্চিমবঙ্গের শিক্ষা এই জায়গায় পৌঁছতো না।